এখন আমরা যে এক্সপেরিমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রেডিয়াস অফ কার্ভেচার অফ কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্স উইথ দ্য হেল্প অফ স্ফেরোমিটার। তার মানে হলো স্ফেরোমিটারের সাহায্যে আমরা কনকেভ এবং কনভেক্স দুরকম লেন্সেরই রেডিয়াস অফ কার্ভেচার বের করব এবং সেই রেডিয়াস অফ কার্ভেচারকে ইউজ করে আমরা আরও যে জিনিসগুলো বের করব সেটা হচ্ছে গিয়ে এই লেন্সের মেটেরিয়ালের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বের করা। তো তার জন্য আমাদের যে ফর্মুলাগুলো লাগবে সেগুলোকে আমরা প্রথমে দেখে নেব। প্রথম যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা হচ্ছে R ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2। এখানে R হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য লেন্স, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য লেগ অফ দ্য স্ফেরোমিটার্স। আমরা যখন স্ফেরোমিটার দেখব তখন এইগুলো কিভাবে বোঝানো যায় সেটা আমরা দেখে নেব। আর এইচ হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট অফ স্ফেরোমিটার স্ক্রু। স্ফেরোমিটারের মাঝখানকার যে স্ক্রুটা থাকে সেটাকে আমার কতবার ঘুরছে, কতটা ঘুরছে, সেটার থেকে আমাদের অঙ্ক কষে এইচের ভ্যালুটা বের করতে হবে। এই যে আর রেডিয়াস অফ কার্ভেচার মাপা হয়ে গেলে আমরা এই যে ফর্মুলাটা 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2, এই যে ফর্মুলাটা এটাকে বলা হয় লেন্স মেকার্স ফর্মুলা। কোনো একটা দুদিকের উত্তল বা দ্বি অবতল লেন্সের ক্ষেত্রে দুদিকের রেডিয়াস অফ কার্ভেচার সমান নাই হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি একটা পিঠের কার্ভেচার হচ্ছে r1 আর একটা পিঠের কার্ভেচার হচ্ছে r2, এবং ওই যে লেন্সটা তার ফোকাস দৈর্ঘ্য যদি f হয়, এই মিউ হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল। তো আমরা যদি r1 এবং r2কে স্ফেরোমিটারের সাহায্যে মেপে ফেলতে পারি এবং এই এফকে কোনোভাবে মাপতে পারি, এফ মাপার আরও পদ্ধতি আছে। আমরা জানি কম্বিনেশন মেথডে এটাকে মাপা যায়। এর আগে আমরা একটি এক্সপেরিমেন্টে দেখিয়েছি সেটা কী করে মাপতে হয় অবতল এবং উত্তল দুটি লেন্সের ক্ষেত্রেই। তো সেই r1, r2 এবং f এই তিনটেকে ব্যবহার করে আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য লেন্স আমরা বের করতে পারি। তো এই যে ফর্মুলাটা এটা কি করে আসছে আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তো তার জন্য আমরা একটা স্কিমেটিক ডায়াগ্রাম এখানে ইউজ করব। প্রথমত আমাদের যে লেন্সটা নিয়ে আমরা কাজ করছি, ধরা যাক সেটা একটা উত্তল লেন্স, এবং উত্তল লেন্সটা কোনো একটা স্ফিয়ারের একটা অংশকে কেটে নিয়ে তৈরি করা হয়। আমরা ধরে নিচ্ছি সেই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে স্মল r। আমরা ধরে নিলাম এইটা হচ্ছে সেই রেডিয়াস পুরো স্ফিয়ারটা যার থেকে একটা অংশ কেটে আমরা একটা উত্তল লেন্স, দ্বি উত্তল লেন্স তৈরি করেছি। এখন এই স্ফেরোমিটার হচ্ছে একটি যন্ত্র যার তিনটি পা আছে আর মাঝখানে একটা স্ক্রু থাকে। এই স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ওঠাতে বা নামাতে পারি, এবং এর সঙ্গে একটা সার্কুলার স্কেল লাগানো থাকে আর ওপরে একটা লিনিয়ার স্কেল লাগানো থাকে। আমরা যখন মিটারটি দেখব তখন আমাদের সমস্ত জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আপাতত আমরা অঙ্কটা কী করে করা হচ্ছে সেটা আমরা দেখছি। তো আমরা ছোটোবেলায় জিওমেট্রিতে দেখেছিলাম যে একটা ব্যাসের একদিকে কোনো ত্রিভুজ টানলে সেক্ষেত্রে আমাদের টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। সেক্ষেত্রে ধরা যাক এই যে ডিস্টেন্স বিটুইন টু লেগ, এটা হচ্ছে আমরা বলছি এই যে ডিস্টেন্সটা এটাকে ক্যাপিটাল ডি দিয়ে আমরা লিখছি। তাহলে এই যে অংশটা, এই রেডিয়াস, এখানে যদি একটা প্লেনে রেডিয়াসটা একটা সার্কেল টানা হয় তার রেডিয়াস হবে r হুইচ ইজ d/2। এখন যেহেতু স্ফেরোমিটারের তিনটি লেগ আছে, আমরা তিনটি লেগের একটা ছাপ নিয়ে প্রত্যেকটা যেহেতু সমবাহু ডি করে তৈরি হবে প্রত্যেকটা ডিস্টেন্স, তাহলে এদের যে মধ্যমা তার যে ছেদবিন্দু সেটা হচ্ছে গিয়ে এই যে রেডিয়াসের সার্কেলটা তৈরি হচ্ছে তার রেডিয়াস, মানে d/2, যেটার ভ্যালু হবে d/√3।
স্মল ডি বাই √3। এখানে স্মল ডিটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে স্ফেরোমিটারের দুটি লেগের মাঝখানকার ডিস্টেন্স। অরিজিনালি 3টে লেগ আছে, তো আমরা যেটা করব আমাদের এই 3টের যোগফল নিয়ে তাদের গড় করে ডি এর ভ্যালুটা বের করতে হয়। এবারে আমরা যদি এই দুটো সদৃশ্যকোণে, একটা ছোট্ট ত্রিভুজ এবং এই একটি বড় ত্রিভুজ, এই দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের মধ্যে বাহুগুলোর রেশিও নিই, তাহলে দেখতে পাবো যে আমরা লিখতে পারি h/r হচ্ছে r/2r + h। কারণ এই থিটা অ্যাঙ্গেলের বিপরীত দিকের বাহু বাই থিটা অ্যাঙ্গেলের বিপরীত দিকের বাহু, এবং 90 - থিটার বিপরীত দিকের বাহু, আর এদিকে 90 - থিটার বিপরীত দিকের বাহু, এদের রেশিও আমরা নিলে এরকম একটা ফর্মুলা পাই। এবং সেই ফর্মুলাতে আমি যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি r = d²/6h + h/2, যেটা আমরা প্রথমেই লিখেছিলাম সেই ফর্মুলাটা আসছে। তো আমরা এই ফর্মুলাকে ইউজ করব স্ফেরোমিটারের সাহায্য নিয়ে, এবং আমরা রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেট করব। তার পরবর্তীকালে আমরা এই মিউ বা প্রতিসরাঙ্ক ওই লেন্সের মেটেরিয়ালের সেটা ক্যালকুলেট করব। এই হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টের মুখ্য উদ্দেশ্য। তো এটা হচ্ছে আমাদের স্ফেরোমিটার। যেমন দেখা যাচ্ছে যে স্ফেরোমিটারের ওপরে আমাদের একটা সার্কুলার স্কেল আছে যেটাকে ঘোরানো যাচ্ছে, এবং এখানে 0 দাগ কাটা আছে, 0, এবং পরপর পরপর এরকম 10, 20, 30 করে 80, 90, 100তে গিয়ে আমাদের আবার 0 ফেরত আসছে। তার মানে আমাদের সার্কুলার স্কেল একবার টোটাল রোটেশনে 100টা ছোট ছোট ঘর অতিক্রম করে, এবং তাতে এই যে সার্কুলার স্কেলের সঙ্গে লাগোয়া একটা লিনিয়ার স্কেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে 0 থেকে দুদিকেই 10 পর্যন্ত ঘর কাটা আছে। এগুলো মিলিমিটার স্কেলে কাটা আছে, এবং এর সম্পূর্ণ সার্কুলার রোটেশনে 1 মিলিমিটার লিনিয়ার স্কেলে আপ বা ডাউন হয়। তো সেই হিসাবে আমাদের যে ক্যালকুলেশনটা করতে হয় সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট অফ স্ফেরোমিটার। সেটা কি? আমরা এটাকে এরকমভাবে বলি যে পিচ ডিস্টেন্স বাই টোটাল নাম্বার অফ সার্কুলার রিডিং। সার্কুলার রিডিং টোটাল আছে 100টা, আর পিচ ডিস্টেন্স হচ্ছে গিয়ে লিনিয়ার স্কেলের দুটি ঘরের মধ্যেকার দৈর্ঘ্য। এখানে সেটা 1 মিলিমিটার। তার মানে লিস্ট কাউন্ট অফ স্ফেরোমিটার হচ্ছে 1 মিলিমিটার বাই 100, তার মানে 0.01 মিলিমিটার। লিস্ট কাউন্ট অফ স্ফেরোমিটারের অর্থ হলো আমরা এই স্ফেরোমিটার দিয়ে ক্ষুদ্রতম 0.01 মিলিমিটার ডিস্টেন্সকে মাপতে পারব। সাধারণত এই যে স্ফেরোমিটার, এটা দিয়ে কোনো বক্রতলের ব্যাসার্ধকেই মাপা হয়, কারণ লিনিয়ার কোনো স্কেল দিয়ে সেটা মাপা সম্ভব নয়। সেই কারণেই এই অ্যারেঞ্জমেন্টটাকে তৈরি করা হয়েছে। এবং এই অ্যারেঞ্জমেন্টটার যেমন আমরা বলেছিলাম যে 3টে লেগ আছে, 3টে লেগ এই 1, 2 এবং 3, এবং মাঝখানে এই যে স্ক্রুটা ওঠানামা করতে পারে, আমাদের স্ক্রুটা ওঠানামা করতে পারে। এবং এই যে 3টে লেগ, তাদের মধ্যেকার কিন্তু এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে, যেমন আমরা ছবিতে এঁকেছিলাম, এবং এদের মাঝখানকার যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। আমরা যেটা করব, খাতার ওপরে জোরে এটাকে প্রেস করে দিলে আমাদের 3টে দাগ হয়ে যাবে, এবং সেগুলোকে স্কেল দিয়ে যোগ করে আমরা 3টে ডিকে মেপে তাদের গড় নিয়ে ডি ক্যালকুলেট করে নেব। এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট। এখানে আমরা একটা প্রথমে প্লেন গ্লাস প্লেট নিয়েছি, তার উপরে আমরা যে লেন্সটার বক্রতা ব্যাসার্ধ বের করব
এখানে একটা দ্বিউত্তল লেন্স আমরা নিয়েছি এবং লেন্সটাকে আমরা গ্লাস প্লেটের ওপরে রেখেছি। তারপর আমরা এই স্ফেরোমিটারটাকে বসিয়ে দিয়েছি এমনভাবে যাতে তিনটি লেগই ওই স্ফেরোমিটারটার তিন লেন্সের ওপরেই বসে থাকে। আমরা এরকমভাবে দেখতে পাবো যে লেন্সের ওপরে পুরো বসে আছে। আর এই যে মাঝখানকার স্ক্রুটা, এটাকে আমরা ঘোরাতে পারি, যেমন এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নিচের দিকে নামাতে পারি। আমরা যেমন বলেছিলাম যে ওপরের সার্কুলার স্কেলে আমাদের 100টা ঘর কাটা আছে এবং প্রথম আমাদের যে কাজটা করতে হবে এখানে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উপরি তলের ওপর আমাদের এটাকে টাচ করাতে হবে, যাতে শুধুমাত্র এই মাঝখানকার যে স্ক্রুটা আছে তার টিপটা লেন্সের একদম আপার সারফেসে টাচ করে। সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ঘুরিয়ে যেতে হবে এবং দেখতে হবে যে এটা টাচ করছে কি না। সেটা বোঝার আর একটা সহজ উপায় হচ্ছে একটা পাতলা কাগজের টুকরো কেটে নিতে হবে এবং সেই পাতলা কাগজের টুকরোটাকে ঘোরাতে ঘোরাতে মাঝে মধ্যে এরকম টাচ করে দেখতে হবে যে এই স্ক্রু এর টিপ আর লেন্সের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা। যেমন এখন দেখা যাচ্ছে যে কোনো ফাঁকা নেই, তার মানে এই মুহূর্তে এটা টাচ করে গেছে। এই সময় এই সার্কুলার স্কেলটা যে রিডিংটা এই লিনিয়ার স্কেলের ঘরের সামনে আছে সেটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল সার্কুলার স্কেল রিডিং বা Y1। সেটা আমরা দেখব এই মুহূর্তে কত আছে। আরেকটাভাবে এটা বোঝা যাওয়ার উপায় হচ্ছে যে লেন্সের ওপরে এই স্ক্রুয়ের টিপটার রিফ্লেকশনটা ঠিক স্ক্রু টিপের সঙ্গে টাচ করে যাবে। আমরা যদি একদম সেই প্লেনে চোখটাকে রাখি তাহলে যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই রকমই আমরা দেখতে পাবো এবং এটা থেকে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি যে এই স্ক্রু টিপটা লেন্সের উপরিতলকে টাচ করেছে। যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সার্কুলার স্কেল ইনিশিয়াল রিডিং হচ্ছে 89। যেমন এই একদম আমাদের যে মেন লিনিয়ার স্কেলটার সঙ্গে সার্কুলার স্কেলের 89 ঘরটা টাচ করেছে। এটাকে আমরা Y1 হিসাবে লিখব। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে লেন্সটাকে আমরা সরিয়ে দেব, শুধুমাত্র আমাদের গ্লাস প্লেটটার ওপরে এই যে রিডিং নেওয়া হলো সেই অবস্থায় আমরা স্ফেরোমিটারটাকে বসিয়ে দেব। এখন যেমন দেখা যাচ্ছে যে গ্লাস প্লেটের সঙ্গে একটা স্ক্রু টিপের মধ্যেকার ডিস্টেন্স আছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই একই দিকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই গ্লাস প্লেটটাকে স্ক্রু টিপটা যাতে টাচ করে সেই ব্যবস্থাটা করতে হবে এবং সেই মুহূর্তে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই সার্কুলার স্কেলটা কতগুলো সম্পূর্ণ রোটেশন করলো। সম্পূর্ণ রোটেশন বলতে আমরা বলতে চাইছি যে 89 থেকে শুরু করে আবার 89 এই 100 ঘর গেলে আমরা এটাকে একটা সম্পূর্ণ রোটেশন বলবো। তো এরকমভাবে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্ক্রুটাকে আবার সেই একইভাবে রোটেট করানো শুরু করব এবং আমরা খেয়াল রাখব যে টোটাল কতগুলো কমপ্লিট রোটেশন হচ্ছে। যেমন এই 89 থেকে 89 একবার একটা পুরো কমপ্লিট রোটেশন হলো। এবার এখান থেকে আরও কতটা
যাচ্ছে আমাকে দেখতে হবে। এখানেও আমার একইভাবে আমরা দেখার চেষ্টা করব যে একটা কাগজের টুকরো দিয়ে এটা আটকেছে কিনা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আটকে গেছে। আবার একইভাবে সেই একই সেম প্লেনে আমরা যদি চোখটাকে নিয়ে আসি, আমরা দেখতে পারবো যে স্ক্রু টিপ এবং তার রিফ্লেকশন দুটো একই পয়েন্টে মিলিত হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারবো স্ক্রু টিপটা একদম এই প্লেন গ্লাস প্লেটের ওপরে টাচ করেছে। এই মুহূর্তে যে রিডিংটি আসবে এটাকেই আমরা বলবো ফাইনাল রিডিং, এবং এইটাকে আমরা y2 দিয়ে লিখব। এই ক্ষেত্রে আমরা যে ফাইনাল রিডিংটি পাচ্ছি সেটি হচ্ছে 32। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইনাল সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 32। এটাকে আমরা ইউজ করব আমাদের ক্যালকুলেশনের জন্য। তো যেমন আমরা বললাম যে y1 আমরা পেয়েছিলাম 89, টোটাল নাম্বার অফ কমপ্লিট রোটেশন হচ্ছে 1, আর ফাইনাল সার্কুলার স্কেল রিডিং ছিল y2 যেটা কিনা 32। এখন এই y2 যেহেতু 100 ক্রস করেনি, সেহেতু আমরা এই প্রথম ইকুয়েশনটা এখানে h ক্যালকুলেশনের জন্য আমরা দুখানা ইকুয়েশন লিখেছি, 100 ইন্টু n প্লাস y2 ডিফারেন্স y1, or 100 ইন্টু n প্লাস 100 মাইনাস y2 ডিফারেন্স y1। প্রথমটা হচ্ছে যদি আমার y2টা 100 ক্রস না করে, আর দ্বিতীয়টা হচ্ছে যদি এই y2 100 ঘর ক্রস করে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা 32 আছে, 89 থেকে কমে কমে 32 দিকে এসছে, এ 100কে ক্রস করেনি, সেই কারণে আমরা প্রথম ইকুয়েশনটাকে কাজে লাগাবো। এবং এখানে যেহেতু y1টা বড় y2 থেকে, এখানে 100 ইন্টু n, n1 ছিল, তাহলে 100 ইন্টু 1 প্লাস 89 মাইনাস 32, যেটা কিনা টোটাল সার্কুলার স্কেল রিডিং দাঁড়াচ্ছে 157। এখন আমরা যেমন বলেছিলাম যে লিস্ট কাউন্ট আমরা একটা ক্যালকুলেট করব, যেটা এই ক্ষেত্রে হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে সেই 0.01 মিলিমিটার দিয়ে যদি আমরা এই টোটাল সার্কুলার স্কেল রিডিংকে গুণ করে দিই, তাহলে আমরা মিলিমিটারে এই যে হাইটটা, তার মানে আমাদের এই স্ফেরোমিটারের সেই স্ক্রুটা কতটা ঘুরেছে তার একটা মান আমরা পেয়ে গেলাম এখানে 1.57 মিলিমিটার। তো আমরা যেমন বলেছিলাম যে স্ফেরোমিটারটাকে আমরা যদি একটা খাতার উপর চাপি, এরকম 3টে পয়েন্ট তৈরি হয় এবং সেগুলোকে যোগ করে আমরা তাদের মেজারমেন্ট নিতে পারি। যেমন এখানে পাওয়া যাচ্ছে 3.1, 3.1 এবং 3.2 সেন্টিমিটার। যদিও 3টেই সমান হওয়া উচিত, কিন্তু এক্সপেরিমেন্টাল সেটআপে অনেক সময় অনেক রকম সমস্যা থাকে, সেই কারণেই এই 3টেকে নিয়ে আমাদের তার গড় করতে হয়। এবং এখান থেকে আমরা একটা গড় করে এই ডি এর ভ্যালুটা 3.133 সেন্টিমিটার পেলাম। এবার আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, যে আর ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2। এখানে মাথায় রাখতে হবে ডিটা হচ্ছে সেন্টিমিটারে আছে এবং এইচ আমরা ক্যালকুলেট করেছিলাম হচ্ছে মিলিমিটারে। তাহলে এখানকার কনভার্সনটা যেন সবসময় ঠিক থাকে। তো আমরা সমস্তটা সেন্টিমিটারে ক্যালকুলেট করছি, 3.133 হোল স্কোয়ার বাই 6 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻1 করে দেওয়া হলো। এটা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়া হয়েছে এবং h/2, তো 1.57 ইন্টু 10⁻⁻1/2, টোটালটা সেন্টিমিটারে আসবে। এবং ক্যালকুলেট করার পরে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 10.50 সেন্টিমিটার। তাহলে আমরা রেডিয়াস অফ কার্ভেচার ওই তলটার জন্য এই বৃহত্তল লেন্সটার যে তলের বক্রতা ব্যাসার্ধ মাপলাম সেটা হচ্ছে 10.5 সেন্টিমিটার। সিমিলারভাবে আমরা
লেন্সটাকে উল্টে নিয়ে একই কাজ করে আমাদের অন্য তলেরও বক্রতা ব্যাসার্ধ বের করতে হবে। সেটাই হবে, আমরা যেমন বলেছিলাম R1 এবং R2 আমাদের ক্যালকুলেট করতে হবে। তো একই রকম প্রসেস, সেটা দিয়ে আমরা অন্য তলের বক্রতা ব্যাসার্ধ ক্যালকুলেট করতে পারবো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেহেতু মেকিংয়ের সিমেট্রি না থাকার জন্য দুটোতে কিছুটা পার্থক্য তৈরি হয়। এবার আমরা যেটা মাপবো সেটা হচ্ছে কনকেভ লেন্সের বা দ্বি-অবতল লেন্সের ক্ষেত্রে দুটো পিঠের রেডিয়াস অফ কার্ভেচার মেজার করা। আগেরবার আমরা করলাম কনভেক্স লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার মেজার করা, এবারে আমরা করব কনকেভ লেন্সের ক্ষেত্রে একই কাজ, কিন্তু আমাদের যে প্রসিডিওরটা ফলো করতে হবে সেটা হচ্ছে আগেরবারের ঠিক উল্টো। মানে আমরা প্রথমেই শুধুমাত্র গ্লাস প্লেটের ওপরে এই স্ফেরোমিটারটাকে বসিয়ে দেবো, এবং আগেরবার যেটা করেছিলাম আমাদের এই স্ক্রু টিপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একদম গ্লাস প্লেটের ওপর প্রথম টাচ করানোর চেষ্টা করব। এবং সেই একইভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে টাচ হয়েছে কি না। টাচ হয়ে গেলে আমরা সেই আবার পুরনো পদ্ধতি, যেটা একটা কাগজ দিয়ে আমরা দেখতে পারি, বা ওই আমাদের প্লেনে আমরা যদি চোখ রাখি তাহলে আমরা দেখব যে দুটো টিপ, মানে অরিজিনাল টিপ এবং তার ইমেজটা পরস্পরকে টাচ করেছে। এই পজিশানে আমাকে যে রিডিংটা আমরা পাবো সেই রিডিংটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল রিডিং। তো যেটা আমরা দেখলাম যে প্রথমে আমরা গ্লাস প্লেটের উপরে রিডিংটা নিলাম, সেটা হচ্ছে কি আমাদের Y1। এবারে আমরা এই দ্বি-অবতল লেন্সটাকে বসাবো গ্লাস প্লেটের ওপরে এবং তার উপরে আমরা স্ফেরোমিটারটাকে রেখে দেবো। এবং যেহেতু এর সারফেসটা অবতল, সেহেতু এটা আরও ভেতরে ঢুকে যাবে এবং আমাদের সেই একইভাবে ঘোরাতে ঘোরাতে দেখতে হবে যে কতগুলো পূর্ণ রোটেশন হচ্ছে এবং কোথায় গিয়ে টাচ করছে। সেই রিফ্লেকশানটা দেখে আমরা বুঝতে পারবো যে কোথায় টাচ করে গেল। যেমন এই পজিশানে এখন বোঝা যাচ্ছে যে দুটো টিপ এবং তার রিফ্লেকশানটা দুজনকে টাচ করেছে। তার মানে এই অবস্থায় সার্কুলার স্কেলের যে রিডিংটা সেটা হচ্ছে Y2। আবার আমাদের যে ফর্মুলা আমরা দেখিয়েছিলাম সেই Y1 এবং Y2 আমাদের পাওয়া হয়ে গেছে এবং n এর ভ্যালুও আমরা পেয়ে যাব। আবার সেই আগের ফর্মুলাতে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা এই অবতল লেন্সের ক্ষেত্রে এই পার্টিকুলার পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধটা আমরা বের করে ফেলতে পারবো এবং আবার অপোজিটভাবে এটাকে উল্টে নিয়ে অপর পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধটা আমাদের বের করে নিতে হবে। এই হচ্ছে মূল পদ্ধতি। এবং এরপর R1 R2 বেরিয়ে গেলে আমরা যদি F1 এবং F2 মানে হচ্ছে উত্তল লেন্স এবং অবতল লেন্সের যদি আমাদের ফোকাল লেন্থ জানা থাকে তাহলে আমরা সহজেই তাদের মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করতে পারবো।